গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা বই অর্থাৎ সাহিত্য মেলা থেকে একটি কবিতা নিয়ে হাজির হয়েছে, যেটি একটি জীবনমুখী কবিতা। হুম, যেটা তোমাদের সাহিত্য মেলা বইয়ের প্রথম পাঠের অন্তর্গত এবং প্রথম অধ্যায়। কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। আচ্ছা, তোমাদের মানে তোমরা ধীরে ধীরে বড় হচ্ছ, সবকিছু বুঝতে শিখছো। তোমাদের কি মনে হয় না যে জীবনটাকে কিভাবে পরিচালিত করলে সঠিক ভাবে এগোনো যাবে, বা কোন পন্থায় এগোলে জীবনটা আহ মানে সঠিক ভাবে এগোতে পারবে, হ্যাঁ, সঠিকভাবে বাঁচতে পারবে, যে কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবো? কেউ যদি আমাদেরকে একটু ভালো করে বলে দেয়। হুম, তোমরা নিশ্চয়ই তোমাদের শিক্ষক শিক্ষিকা কিংবা বাড়ির গুরুজনদের কাছে, বড়দের কাছ থেকে কোনো কিছু প্রশ্ন থাকলে, কোনো কিছু কৌতূহল থাকলে সেগুলো তোমরা জিজ্ঞেস করো যে আমি এরকম ভাবে এই কাজটা করতে চাইছি, এটা কি ঠিক হবে? তোমাদের যখন মনে যখন দোটানা হবে, দোনামোনা হবে, যে না এই কাজটা আমার জন্য ঠিক নয় বা এই কাজটা আমার জন্য ঠিক, সেটা ক্ল্যারিফাই করার জন্য তোমরা বড়দের কারোর থেকে জেনে নাও যে এটা ঠিক হবে কিনা। তখন তারা সঠিকটা বলে দেয় যে এটা কর, তাহলে এটা ভালো হবে তোর জন্য, এরকমটা বলে থাকে। তো এখন তোমাদের বয়সটাও ঠিক সেই রকম, যে জীবনের কোন ডিসিশনটা নেবে, মানে সঠিক কোনটা হবে, সেটা তোমাদের কাছে খুব কনফিউশনের। এবং তোমাদের এটা মনে হতেই পারে যে আমাদেরকে যদি কেউ একটু গাইড করে দেয়, সেইভাবে যদি জীবনটাকে পরিচালিত করতে পারতাম, তাহলে বোধহয় জীবনটা ভালো দিকে নিয়ে যেতাম, ভালোভাবে আহ বাঁচতে পারতাম, খুশি থাকতে পারতাম। কি করলে আমরা খুশি থাকতে পারবো, এরকমটা মনে হয় না? তো জীবনটা তো অনেক বড়। হুম, তো সেই গোটা জীবন ভুল পথে একবার গেলে আহ সেখান থেকে ফিরে আসা বা সেটা নিয়েই পড়ে থাকা, এটা মানুষকে শান্তিভাবে বাঁচতে দেয় না, তার জীবনটা সুখময় হয় না। তাই ঠিকঠাক ডিসিশন নেওয়া, ঠিক পথে এগোনো, হ্যাঁ, এবং সেটার জন্য এই সময় তোমাদেরকে গাইড করা, তোমাদেরকে বলে দেওয়া খুবই জরুরি এবং তোমাদের জন্য খুব প্রয়োজন। তো এত কিছু বলা এই কারণে যে তোমাদের মনে যে সমস্ত কোয়েরি থাকে, যে সমস্ত প্রশ্ন আছে, যে কি করলে জীবনটা সঠিকভাবে এগোতে পারবো, কোন পথে গেলে সঠিকভাবে যেতে পারবো, খুশি খুশি বাঁচতে পারবো, সেই সবের প্রশ্নের উত্তর এই কবিতার মধ্যে যেন দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন তোমাদেরকে হাত ধরে যেন সেটাই শেখাচ্ছেন বা সেটাই শেখাবেন, যে এটা করলে আহ ভালো থাকবে। হুম, তো যাই হোক, তো বোঝাপড়া কবিতাটি আমরা পড়বো এবং সেখান থেকেও অনেক কিছু শেখার আছে, তোমরা শিখতে পারবে। তো আজকের ক্লাসে আমরা এই কবিতাটির সম্পর্কে জানার আগে, কবিতাটি যিনি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আশা করছি তোমরা একটু আধটু জানোই। তো তবুও তার সম্পর্কে আরো একটু বেশি জানা প্রয়োজন। তো আজকে আমরা সেই আহ কবির সম্পর্কে আমরা জানবো, এবং এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তার উৎস, এগুলিও জানবো। এবং কবিতার বিষয়বস্তুটাও লাইন ধরে ধরে প্রত্যেকটা ব্যাখ্যা করে বিস্তারিত করে আমরা আলোচনা করব। কেমন? তো চলো দেখে নেওয়া যাক। তো রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে মনে করা হয়, এবং তার এই সাহিত্য প্রতিভার কারণেই তিনি বিশ্বকবি, গুরুদেব, কবিগুরু ইত্যাদি অভিধায় তাকে ভূষিত করা হয়। এ সমস্ত নামে তিনি পরিচিত। হুম, তো এই রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয় 7ই মে 1861 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেমন কবি ছিলেন, গল্পকার ছিলেন, একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পীও ছিলেন। অর্থাৎ তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। তো তার যেখানে তার জন্মস্থান, সে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখান থেকে যে ভারতী ও বালক নামে যে পত্রিকা বেরোতো, সেই পত্রিকাতে তিনি নিয়মিত লেখালেখি করতেন। হুম, তো তার উল্লেখযোগ্য কিছু রচনাবলী যেমন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, রবীন্দ্র রচনাবলী, যেখানে বেশ অনেকগুলো ছোট গল্প আছে, গোরা। এছাড়াও তিনি আহ দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তিনি রচনা করেছেন, যে আমার সোনার বাংলা এবং বাংলাদেশের এবং ভারতের জনগণ মন অধি, এটা তোমরা জানোই। তো তার কিছু সাহিত্য প্রতিভা যেগুলি মানে আলাদা আলাদা করে তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো, যে কাব্যগ্রন্থ, ছোট গল্প, উপন্যাস, এবং শিশু কিশোরদের জন্য তার যে সমস্ত রচনাগুলো বেশি জনপ্রিয় হয়েছে, জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলি। তো তার কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ হলো যেমন সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, মানসী, সোনার তরী, খনিকা, কেয়া ইত্যাদি। আরো বেশ কিছু কাব্যগ্রন্থ তার রয়েছে। তার কিছু ছোট গল্প হলো যেমন কাবুলিওয়ালা, নিশীথে, মণিহারা, স্ত্রীর পত্র, দেনা পাওনা ইত্যাদি। এছাড়া তার কিছু উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট, যেটা তার প্রথম উপন্যাস। এছাড়া চোখের বালি, নৌকাডুবি, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ ইত্যাদি। আরো বেশ কিছু উপন্যাসও তিনি রচনা করেছেন। তো শিশু কিশোরদের জন্য তার যে সমস্ত রচনা, যেগুলি খুব জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলি হলো কথা কাহিনী, সহজ পাঠ, তো শিশুদের জন্য তোমরাও পড়ে এসছো, রাজর্ষি, ছেলেবেলা। ছেলেবেলা তার একটা আত্মকথনমূলক রচনা, তার নিজের ছোটবেলার কথা তিনি লিখেছেন এই ছেলেবেলাতে। শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর ইত্যাদি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ, তার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, সেটার ইংরাজি অনুবাদের জন্য তিনি 1913-তে নোবেল পুরস্কারও পেয়েছেন। এবং এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার মৃত্যু হয় 1941 7ই আগস্ট। তো এই জানলাম আমরা কবি সম্পর্কে, ঠিক আছে? তো গেল কবি পরিচিতি। এবার আসি কবিতার আলোচনায়। তো আমরা আজকে যে কবিতাটি পড়বো, সেটি হলো বোঝাপড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং কবির এই বোঝাপড়া কবিতাটি তার খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের আলোচ্য কবিতাটি, যেটি 4টে স্তবকে বিভক্ত রয়েছে, আমরা পড়বো। তো এই কবিতা সম্পর্কে টুকটাকি ক্লাসের শুরুতেই বলেছি। তো এই কবিতাটি একটি জীবনমুখী কবিতা, যে জীবনকে কিভাবে চালিত করলে মানুষ সুখে থাকবে, শান্তিতে বাঁচতে পারবে, সেই কথা কবি নানাভাবে তার কবিতায় তুলে ধরেছেন এবং খুব স্পষ্ট ভাবে তিনি জানিয়েছেন মানব সমাজকে তার এই কবিতার মধ্যে দিয়ে। অর্থাৎ ভালো থাকার জন্য মানব মনের সাথে মস্তিষ্কের একরকম বোঝাপড়ার কথা কবি বলেছেন। যে আমাদের মন একরকম কথা বলে এবং মস্তিষ্ক, অর্থাৎ বুদ্ধি বা যুক্তি দিয়েও আমরা একটা বিচার করি, তাই না? তো সেই মন আর যুক্তি বা বুদ্ধি, এই দুটোর মধ্যে একটা বোঝাপড়ার কথা কবি তুলে ধরেছেন তার এই কবিতাটির মধ্যে দিয়ে। তো চলো এবার কবিতাটি বিস্তারিত ভাবে পড়ে আমরা দেখি। দেখো, কবিতার নাম বোঝাপড়া। এই বোঝাপড়া নামের অর্থ কি? যে আপোষ, জীবনের মানুষের মনের সাথে মানুষের বুদ্ধি, যুক্তি, মস্তিষ্কের একটা আপোষ।
হুম। তো কবিতাটি দেখো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সহায়। তো প্রথমে আমরা এটুকু পড়ি, তারপর বাকিটা। তো কি বলছেন শুরুতেই দেখো, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজ। মনেরে মানে মনকে, আজ কহ যে, কহ মানে কি, যে বলো, যে আমরা কথা কওয়া, হুম, কওয়া বলতে কি, যে বলা বোঝায়, সেটাই কহ অর্থাৎ বলো, যে মনকে আজ বলো যে ভালো মন্দ যাহাই আসুক, অর্থাৎ ভালো মন্দ যাই আসুক সত্যেরে লও সহজে, সত্যকে সহজে নাও। অর্থাৎ তিনি অর্থাৎ মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কবি এখানে শুরুতেই বলছেন যে সত্য সুন্দর, সে ভালো হোক বা খারাপ, তাকে সহজে গ্রহণ করো। দেখো, মানুষের জীবন ভালো মন্দ মিলিয়েই, তাই না? শুধু ভালো চলবে তেমনটাও নয়, শুধু মন্দ চলবে তেমনটাও নয়, দুটো মিলিয়েই মানুষের জীবন, তাই তো? তো এই যে এবং যে সত্য, যেটা মূল কথা কবির কাছে এখানে, যে সত্যেরে লও সহজে। সত্য সে খারাপ হোক বা ভালো। হুম, মন্দ মানে তোমরা জানো খারাপ, এখানে শব্দার্থের বক্সেও দেওয়া আছে। তো সত্য খারাপ হোক বা ভালো হোক, সত্যকে, সত্য সবসময় সুন্দর, তাকে সহজে গ্রহণ করো। হুম, এবং এটা মনকে বোঝাও, মনকে বলো, সত্য যেমনই হোক, ভালো খারাপ যাই হোক, সত্যকে সহজে গ্রহণ করে যায়। হুম, তারপর কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। অর্থাৎ আহ, দেখো, পৃথিবীতে সব মানুষ আলাদা রকমের, তাই না? কেউ কারোর মতো হয় না। সব রকম মানুষ মিলেই এই পৃথিবী। কোনো খারাপ মানুষ আছে, কোনো ভালো মানুষ আছে, সব মিলিয়েই আহ, পৃথিবীতে সমস্ত মানুষ বাস করছে, তাই না? তো প্রত্যেকটা মানুষ তার নিজের মতো, কেউ কারোর মতো হয় না। যে আহ কেউ বা তোমায় ভালোবাসে, যে কেউ হয়তো তোমাকে ভালোবাসে, আবার কেউ বা বাঁচতে পারে না যে, বা কেউ কেউ ভালোবাসতে জানে না, ভালোবাসতে পারে না। এটা আহ স্বাভাবিক। সম্ভবও নয় যে সব মানুষ তোমাকে ভালোবাসবে, বাঁচতেই হবে, এটা এটা কোনো কথা নয়। হুম, কেউ বা তোমাকে পছন্দ করবে, কেউ তোমাকে ভালোবাসবে, কেউ বা বাঁচতে পারবে না, পছন্দ করবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। হুম, তো এটা স্বাভাবিক যে পৃথিবীর সব মানুষ আলাদা আলাদা রকমের, তাদের মতো তারা, তাদের মানসিকতা তাদের মতো। তো সবাই ভালোবাসবে তেমনটা নয়। কেউ বা ভালোবাসতে পারে, ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, বাঁচতে জানে না। হুম, তারপরে দেখো, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে নাচে। যে কেউ আহ ধার দেনায় ডুবে আছে, বিকিয়ে আছে, বিকিয়ে মানে কি, যে বিক্রি করা। হুম, উম, যে যেন নিজেকেই যেন বিক্রি করে রেখেছে সে, এতটাই তার ধার দেনা। দেখো না, মানে বাড়ির বড়দের মুখ থেকে শুনে থাকবে যে অনেক ধার দেনা থাকলে, যে কারোর কাছে ধার আছে, বাকি আছে, দেনা আছে, তো তখন বলে যে আমি নিজেই ধার দেনায় বিকিয়ে গেছি, এরকমটা বলে থাকে। তো সেই অর্থেই কবি এখানে ব্যবহার করেছেন বিকিয়ে যাওয়া শব্দটি, যে কেউ বিকিয়ে আছে, যে কেউ তার ওটা জীবনটা যেন ধার দেনাতে কাটাচ্ছে, ধার দেনাতে যেন বিকিয়ে আছে, নিজেকে যেন বিক্রি করে রেখেছে। হুম, কেউ বা
সিকি পয়সা ধারে না যে। আবার কোনো কোনো মানুষ আছে এমন যে তাকে সিকি পয়সা বলতে 25 পয়সার আশা বোঝায়। তো ওরকম সিকি পয়সাও ধার করতে হয় না তাকে, ধার করে না সে। হুম। তারপর কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। তো যাই হোক, যে সবার এক একটা মানে স্বভাবগত পার্থক্য, প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা রকমের হয়ে থাকে, সকলের স্বভাব একরকম হয় না। তো যে কতকটা তাদের স্বভাবের কারণে হয়ে থাকে, হুম, বা কখনো আহ কোনো কিছু ঘটনাতে বা কোনো কিছুতে যে দোষ অন্যের হয়ে থাকে, সত্য মানে সত্যিকারের অন্যের দোষ হয়ে থাকে। হ্যাঁ, ধরো তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের ঝামেলা লেগেছে, লড়াই হয়েছে বা ঝগড়া বিবাদ হয়েছে। তো সেক্ষেত্রে আহ হয়তো সত্যিকারে তোমার কোনো দোষ নেই, সেখানে দোষ অন্যজনের, যার সাথে তোমার ঝগড়া হয়েছে। হুম, এরকমটাও হতে পারে। আবার কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কখনো কখনো নিজেরও দোষ থাকে, ব্যক্তিগত দোষ, তোমার নিজের দোষ সেখানে থাকে। হুম, তো কতকটা এই ভবের গতিক, এই ভবের গতিক, ভব মানে কি? পৃথিবী। গতিক মানে নিয়ম নীতি বা রকম সকমকে বোঝায়। তো এটা এজন্যই বলেছেন যে আহ, কখনো কখনো দেখবে কোনো ঘটনাতে বা কোনো কাজে অন্যের দোষ থাকে, তাদের আহ, মানে সেরকম স্বভাবের কারণে তাদের দোষ থাকলো। হুম, আবার কতকটা বা তোমারও ভাই, বা কখনো কখনো তোমারও দোষ থাকে। হুম, তোমার নিজের স্বভাবের কারণেও হয়ে থাকে। তো এটা স্বভাবগত পার্থক্য যে হয়ে থাকে এরকম। আবার পরের লাইনটা দেখো, কতকটা এই ভবের গতি। আবার কখনো কখনো উভয়ের কোনো দোষ থাকে না, যার সাথে ঝামেলা হয়েছে বা কোনো ঘটনার কারণে তাদেরও কোনো দোষ থাকে না, এবং নিজের ব্যক্তিগতও কোনো দোষ থাকে না। যেটা পৃথিবীর যেন একটা নিয়ম নীতি বা একটা নিয়ম নীতিতেই যেন হচ্ছে, যেটা পৃথিবীর নিয়ম, এটা হবেই। হুম, উভয়ের কোনো দোষ নেই, তাও যেন এটা হবেই। সেজন্যই বলছে যে কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক। যে কখনো তাদের দোষ থাকবে, কখনো তোমার নিজের দোষ থাকবে, আবার কখনো উভয় পক্ষের কারোরই কোনো দোষ থাকবে না। একটা পৃথিবীর নিয়ম নীতি অনুযায়ী যেন সেটা ঘটবে, সেটা হবে। হুম, তারপরে দেখো, সবার তরে নহে সবাই। যে সবার জন্য সবাই নয়, এটা সম্ভবও নয়, তাই না? যে পৃথিবীতে যে মানুষ আছে, যত মানুষ জন্মেছে, সবার জন্য তো সবাই তৈরি হয়নি, তাই না? যে তার মধ্যে কিছু বিষয় থাকে, যে আহ, একটা মানসিকতা, একই রকম মানসিকতা হলে আহ, যেটাকে তোমাদের এখনকার যুগে ভাইব ম্যাচ বলতে পারো, তোমরা যেটা বলো আর কি। তো সেই ভাইব ম্যাচেরও ব্যাপার আছে। হ্যাঁ, যে আহ, আমার মানসিকতা বা আমার সাথে যে মানুষটা থাকছে তার মানসিকতা মিললো না, ফলে সে আমার জন্য নয়। হুম, আবার কিছু অপেক্ষা করার পর আহ কোনো মানুষ এলো, তার সাথে তোমার মানসিকতা মিলে যাচ্ছে, তোমার কথা তার কথা মিলে যাচ্ছে, তাতে বন্ডিংটা ভালো হচ্ছে আরো। ফলে কি, তুমি তার জন্য তৈরি হয়েছো, তার সাথে তুমি ভালো থাকছো, ফলে তুমি তার জন্যই তৈরি হয়েছো। হুম, তো সবাই সবার জন্য নয়, কিছু নির্দিষ্ট মানুষ থাকে কিছু নির্দিষ্ট মানুষের জন্য, তাই তো? সেজন্যই বলছেন সবার তরে নহে সবাই, সবার জন্য সবাই থাকে না। এবং এটার আরো একটা দিক থেকে বলতে গেলে চলে, যে তুমি বিপদে পড়লে সবাই যে সবসময় তোমার পাশে থাকবে, সবাই যে তোমাকে সাহায্য করবে সব সময়, তেমনটাও নয়। কখনো কখনো সেই আঘাতকে পেরিয়ে, সেই বিপদকে কাটিয়ে নিজেকে রুখে দাঁড়াতে হবে। সবাই সবসময় তোমার জন্য থাকবে না।
নিজেকে বলিষ্ঠ করতে হবে, নিজের জন্য নিজেকে লড়তে হবে। আচ্ছা, তারপর দেখো, তোমার কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। ঠিক? কেউ কেউ তোমাকে ফাঁকি দেবে কোনো কাজে, কোনো ঘটনায়, আবার তুমিও কাউকে ফাঁকি দিয়ে ফেলবে তোমার জানতে অজান্তে। হুম, সেটাই বলছে, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ কিছু ক্ষেত্রে তুমিও কতকটা ভোগ করবে। হ্যাঁ, ভোগ করা বোঝো তো। তো সে তুমিও হয়তো বেশিটা ভোগ করছো। হুম, এবং পরের ভোগে থাকবে বাকি, অর্থাৎ তোমার ভোগ করে যে অবশিষ্টটা থাকবে সেটাই পরের বা অন্যরা সেটা ভোগ করবে। হুম, আবার এর উল্টোটাও হতে পারে, যে অন্যরা সেটা ভোগ করছে বেশি করে, তার অবশিষ্টটা তুমি ভোগ করছো, এরকমটা হতেই পারে। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। মানধাত্তার মানধাত্তার বলতে কি বোঝা হয়, যে অতি প্রাচীন কাল। হুম, তোমরা এটা বয়স্কদের মুখে শুনে থাকবে বা বাড়ির বড়দের মুখে, যে আহ, অনেক পুরনো কিছু হলে বা প্রাচীন কালের কথা বললে এই মানধাত্তার আমলের কথা বলে, যে কোন মানধাত্তার আমল থেকে দেখে আসছে কে, তাই না? এরকমটা বলে থাকেন দাদু, আহ, দিদা, ঠাম্মা, হ্যাঁ এরকম ঠাকুরদা, এনাদের কাছ থেকে, এনাদের মুখ থেকে বেশিরভাগ এরকম কথা শোনা যায়, এবং আহ, নিজেদেরকেও মানধাত্তার আমলের বলে বলে থাকেন। হুম, তো এই মানধাত্তার আমল বলতে অতি প্রাচীন কালকে বোঝানো হয়। তো এখানে কবি এটার জন্যই বলছেন যে মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, যে সেই অতি প্রাচীন কাল থেকেই এরকমটাই চলে আসছে। হুম, এর অন্যথা হয়, যে কোনগুলোর কথা বলছে, এই যে কবিতার শুরু থেকে যেগুলো যেগুলো আমরা দেখে আসলাম, যেমন আহ কেউ তোমাকে ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, কেউ বা ধার দেনায় ডুবে আছে, কেউ বা 1 টাকাও ধার করছে না, সিকি পয়সাও ধার করছে না। হুম, আবার কখনো কখনো এই ঝামেলা অশান্তিতে, বিবাদে, লড়াইতে বা কোনো ঘটনায় বা কোনো কাজে অন্যের দোষ থাকবে, কখনো কখনো নিজের দোষ থাকবে, বা কখনো যেন এমনি এমনি হয়ে যায়, যে যেন এটা পৃথিবীর নিয়ম নীতির জন্যই যেন এটা হয়ে যাচ্ছে, সেই ঘটনাটা ঘটে যাচ্ছে। হুম, আবার কখনো তোমাকে কেউ ফাঁকি দেবে, কখনো কখনো তুমিও অন্যকে ফাঁকি দিয়ে ফেলবে, না চাইলেও অজান্তেই দিয়ে ফেলবে, কিংবা তুমি কতকটা বেশি ভোগ করবে, কেউ অন্যরা অবশিষ্টটুকু ভোগ করবে, বা কখনো তুমি মানে অন্যরা সেটা বেশি ভোগ করার পর অবশিষ্টটা তুমি ভোগ করলে। এই সব কিছুটাই সেই প্রাচীন কাল থেকেই হয়ে আসছে একই রকম ভাবে, যে ওঠা পড়া, জীবনের এই ওঠা পড়া, এটারই নাম জীবন। যে ভালোও হবে, খারাপও হবে। যে কেউ তোমাকে ভালোবাসলো, সেটা তোমার কাছে ভালো, কেউ তোমাকে ভালোবাসলো না, সেটা খারাপ, মন্দ দিক, কিন্তু সত্য। যে তোমাকে ভালোবাসে না, এটা সত্য, কিন্তু এটা খারাপ দিক, কিন্তু সত্য। তো এটাই আমাদেরকে মেনে নিতে হবে, সত্যটাকে সহজে গ্রহণ করতে হবে। এই যে কেউ বা ধার ধার দেনায় ডুবে আছে, গোটা জীবনটা ধার দেনায় কাটাচ্ছে, নিজেকে এক প্রকার বিক্রি করে দিয়েছে, এইভাবেই সে তার জীবনকে অতিবাহিত করছে। তো সেটা একটা খারাপ দিক, এটা একটা মানে খারাপ সত্য, মন্দ সত্য। তবুও এটাকে মেনে নিতে হবে, সহজে মানতে হবে। হুম, এছাড়া যেমন কখনো ঝগড়া বিবাদে বা ওই লড়াইতে বা কোনো ঘটনায় যখন অন্যের দোষ থাকে, তোমার নিজের কোনো দোষ থাকে না, তুমি সেটা জানছো, কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য সেই সত্যটা সেটা তোমাকে মেনে নিতে হবে, যে ঠিক আছে। বা কখনো তোমার নিজের দোষ, কিন্তু তুমি নিজে স্বীকার করছো না, সেটা কিন্তু চলবে না। হুম, যে তোমার নিজের দোষ, তুমি সেটা স্বীকার করো, সেই সত্যটাকে মানো, সত্যটাকে স্বীকার করো, গ্রহণ করো।
তবেই না তুমি সেটাকে যেটা তোমার দ্বারা যেটা খারাপ হয়েছে সেটা তুমি ভালো করতে পারবে। তুমি যতক্ষণে তুমি অ্যাকসেপ্ট করছো ততক্ষণ সেটাকে তুমি প্রোগ্রেস করতে পারবে না তো, তাই না? তো এখানে সেই জন্যই কবি বলছেন যে খারাপ হোক বা ভালো, যাই হোক, সত্যটাকে সত্যটাকেই গ্রহণ করো, স্বীকার করো, তবে সেটা ভালো হবে, তোমার জীবনটা ভালোর দিকে এগোবে। হুম, এই যে আহ, তুমি কাউকে ফাঁকি দিলে, হুম, তুমি ধরো হুজ্জতি করে যে না আমি ফাঁকি দিইনি, কিন্তু তুমি জানো তুমি ফাঁকি দিয়েছো, তোমার মন জানে, কিন্তু আহ, তুমি স্বীকার করছো না যে আমি ফাঁকি দিইনি। হুম, কিন্তু এটা হলেও চলবে না, তোমাকে স্বীকার করতে হবে, তোমাকে সেই সত্যটাকে গ্রহণ করতে হবে, মানতে হবে যে আমি ফাঁকি দিয়েছি, তবেই সেটাকে তুমি শুধরাতে পারবে। হুম, তোমার তুমিও ফাঁকিতে পড়লে, তোমাকেও কেউ ফাঁকি দিয়েছে, হুম, সেটাও তুমি জানো, সেটাকেও মেনে নিতে হবে যে ঠিক আছে, আমিও, আমাকেও কেউ ফাঁকি দিয়েছে। হুম, তো এই যে খারাপ সত্য ভালো সত্য যেমনই হোক, সেই সত্যটাকে মানতে হবে। হুম, তারপরে দেখো আরো একটা কথা, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? তো ভাগ্য, সেটা লাখ বোঝায়, বাঁচিয়ে যাবে সকল জখম। জখম মানে কি? আঘাত বুঝি আমরা। তো এটা এজন্যই বলছেন কবি যে জীবনে চলার পথে সবসময় সুখ আনন্দ এসব তো হয় না, একভাবে চলতে থাকে না, চলে না। তো কি হয়, মাঝে মাঝে দুঃখ আশ্রয় পড়ে, কোনো বিপদ আশ্রয় পড়ে তোমার জীবনে, বা যেখান থেকে তুমি অনেক আঘাত পেলে। হ্যাঁ, তো সেই দুঃখকে কাটিয়ে ওঠা, সেই আঘাতকে কাটিয়ে ওঠা সবসময় সম্ভব হয় না। কোনো ছোট ছোট ক্ষত যেগুলো মুছে ফেলা যায়, সহজে সেখান থেকে মুভ অন করা যায়। হুম, যে আহ, ঠিক আছে, চলতা है, এরকমটা ভেবে যে জীবনে এরকমটা হয়েই থাকে, সহজে সেখান থেকে তুমি বেরিয়ে আসলে। হুম, তো কিন্তু এমন এমন মানে মাঝে মাঝে কি হয় না, অনেক বড় আঘাত এসে পড়ে জীবনে, অনেক বেশি দুঃখ পেয়ে যাও। হুম, অনেক বড় ঘটনা ঘটে যায় তোমার সাথে। হ্যাঁ, তার জন্য তুমি অনেক আঘাত পেয়েছো, অনেক কষ্ট পেয়েছো, সেটা থেকে সহজে বেরোনো যায় না। কিন্তু সেই জখমটা, সেই আঘাতটা, সেটাকে মেনে নিতে হবে যে এটা হয়েছে, এটা হয়ে গেছে, এটাকে নিয়ে আহ এটা এটা স্বাভাবিক যে অনেক কষ্ট পেয়ে গেলে, অনেক আঘাত পেয়ে গেলে সেটা থেকে খুব তাড়াতাড়ি একদিন দুদিনে সেখান থেকে বেরোনো যায় না, কিংবা সেখান থেকে সরে আসা যায় না, কাটিয়ে আসা যায় না, সেটা থেকে যায়। সেই ক্ষতটা একটু বেশি হয়, তার ফলে মনে থেকে যায়, সেখান থেকে সহজে মুভ অন হওয়া যায় না। তো সেটাকে নিয়েই যে পড়ে থাকবে যে আমি আমি আঘাত পেয়েছি, আমি আঘাত পেয়েছি, সেটাকে রপ্ত করতে থাকবে, তো সেখানে কি হবে, সেই জখমটা আরো বাড়তে থাকবে। তো কবি বলছেন যে এটা হবে, হতেই পারে যে সবসময় তোমার এমন ভাগ্য থাকে না যে আহ ছোটখাটো আঘাত পাও, ছোটখাটো বিপদ হোক, ভাগ্যক্রমে কখনো কখনো তুমি অনেক বড় আঘাত পেয়ে যাও, অনেক বড় বিপদ এসে দাঁড়ায় মানুষের জীবনে। তো সেই বড় বিপদ থেকে সহজে কাটিয়ে উঠতে না পারলেও সেই আহ সেটাকে মানতে হবে। অনেকে হঠাৎ করে কোনো দুঃখ পেয়ে গেলে, বা হঠাৎ করে এরকম কোনো বড় বিপদ তার সামনে আসলে, অনেক বড় আঘাত পেয়ে গেলে, যে সেটা নিয়ে যে আমি এই আঘাতটা পেয়েছি, আমি এখান থেকে বেরোতে পারবো না, হুম, এটাকে কাটিয়ে উঠতে পারবো না। অনেক মানুষের জীবনে এরকমটা হয়ে থাকে, কারোর আহ পরিবারের কেউ নিজেদেরকে ছেড়ে চলে যায়, কাছের মানুষরা ছেড়ে চলে যায়। অনেকের মৃত্যু হয়, চোখের সামনে নিজেদের মানুষদেরকে মৃত্যু হতে দেখে। কখনো নিজের জীবনের কোনো কাছের জিনিস যেটা হারিয়ে যায়, নিজের আশা আকাঙ্ক্ষা সেটাকে
কলা দেবে মারতে হয় কোন সিচুয়েশনের জন্য। এরকম নানান রকমের বিপদ আসে মানুষের জীবনে। তো ধরো কোনো অনেক বেশি অনেক অনেক বেশি জখম পেয়ে গেলে, তো সেটাকে ধরে বসে থাকলে হবে না, সেটাকে গ্রহণ করতে হবে আমাকে, যে হ্যাঁ আমি এই আঘাতটা পেয়েছি, এটা এই কারণে পেয়েছি। সেখান থেকে নিজেকে সহজে বের করতে না পারলেও সেটাকে ধরে বসে থাকতে নেই। সেটাকে গ্রহণ করে নিজের জীবনটাকে আগে বাড়াতে হবে। তো সেজন্যই কবি বলছেন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। হুম। তো সেজন্যই কবি বলছেন যে আহ, নিজের মনকে বোঝাও, নিজেকে এটা শেখাও যে ভালো মন্দ যাই আসুক জীবনে, এই যে এত আঘাত বা যে কোনো খারাপ দিক আসুক বা ভালো দিক আসুক, যাই আসুক সেটাকে সহজে মেনে নাও, এবং সেটা যেন সত্য হয়, সেই সত্যটাকে সহজে মেনে নাও। তাহলেই জীবন সুন্দর। এবং সেই সত্য ভালো হলেও সুন্দর, খারাপ হলেও সুন্দর, সেটাকে নিজে স্বীকার করো, সেটা সহজে গ্রহণ করো। হুম। তো আজকে এটুকুই। এবং এই কবিতার আহ আরো তিনখানা স্তবক আছে, যেটা আমরা আবার পরের ক্লাসে আলোচনা করবে। কেমন? তো আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার বোঝাপড়া কবিতাটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম, একটা স্তবক। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও আমরা কিছু জানলাম। তো যতটুকু পড়া হলো, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবং যদিও বা কোথাও বুঝতে অসুবিধে থেকে থাকে, আমাকে অবশ্যই জানিও। আমি পরের ক্লাসে তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই বোঝাপড়া কবিতার পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। কেমন? ধন্যবাদ।